আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশন এখান থেকে আলোচনা করব, ঠিক আছে? আজ আমরা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশনটি আলোচনা করার আগে বলতেছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কিন্তু এর আগের ক্লাসগুলো যারা পাওনি, মিস করে ফেলেছো, তারা কিন্তু চাইলে এখান থেকে প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখে নিলে তোমাদেরই ভালো হবে, তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? তো দেখো চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশনে কী আছে আমরা একটু দেখে নেই। এখানে একটু করে আমরা পড়ে নিই, আর নয়তো বুঝবো না। আগের সেশনগুলোতে আমরা জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা সম্পর্কে জেনেছো, ঠিক আছে? এখানে আমরা বলে দিলাম। এখন বলো দেখি, তোমার শারীরিক যে বৈশিষ্ট্যসমূহ তোমার দাদা, মা বা নানির কাছ থেকে এসেছে, সেই বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আসে। যেমন তোমার নানি অনেক রাগী ছিল, তুমি এখন রাগী, অনেকে বলে নানির মতো হয়েছ, বলে না? তখনই কিন্তু আমাদেরকে ফিল হয় যে কীভাবে সম্ভব, নানির মতো আমি কীভাবে হলাম, ঠিক না? যেমন আমি আমার নানির মতো হয়েছি অনেকটা, তো অনেকে বলে যে নানির মতো হয়েছি। আমার নানা মাস্টার, তো আমার নানিকে মাস্টারনি বলা হয়তো, বলতো যে মাস্টারনির নাতিন মাস্টারনির মতো হয়েছে। তো দেখো এখানে কিন্তু অন্যরকম একটা মানে হুবহু যে বৈশিষ্ট্যগুলা, সেগুলা কিছু দেখতে, কিছু বর্ণ, চোখের রং, অনেক সময় চোখের আকৃতি মিলে যায়, নাক মিলে যায়, ঠিক না? ঠিক এই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে জীবের এই বৈশিষ্ট্যগুলো কোন ধরনের পদার্থের মধ্য দিয়ে বাহিত হয়। মানে এই যে আমি বৈশিষ্ট্যগুলো পেলাম আমার নানির কাছ থেকে, আমার নানি দেখতে সুন্দর, হ্যাঁ, আমার নানি অনেক ভালো, এরকম তো আমরা হতে পারিনি, একটু একটু আর কি আমাদের মধ্যে আছে। তো আমার নানি অনেক রাগী, ঠিক আছে, আমিও রাগী। তো এই ক্ষেত্রে দেখা গেছে নানির রাগটা আমি কীভাবে পেলাম, আর এই কীভাবে আমার মধ্যে নানির ওইখান থেকে যে রাগগুলো, যে বৈশিষ্ট্যগুলো কিছু কিছু আমার সাথে মিলে, সেই বৈশিষ্ট্যগুলো কীভাবে আমার মধ্যে এসেছে, এর মধ্য দিয়ে বাহিত হয়, কিসের মধ্য দিয়ে, আসলে কোন পদার্থের মধ্য দিয়ে, আজ আমরা সেটা জানবো। কোন কোন জৈব রাসায়নিক পদার্থ জীবের মধ্যে জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। দেখো, জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, আবার বংশ পরম্পরা এইসব বৈশিষ্ট্য বহন করে। আবার দেখা গেছে আমার যে পরবর্তীতে আমার যে ভাইগনা বা আর তারা আছে, তারাও আবার আমার মতো রাগী হয়েছে, দেখা গেছে কী বলে যে এই আন্টির মতো হয়েছে। তো এই যে পরবর্তীতে তাদের থেকে আবার তাদের প্রজন্মে এইভাবে কীভাবে তারা পরস্পর এই একের পর একই বৈশিষ্ট্য, হ্যাঁ, থাকে, অনেকে নানির কাছ থেকে পায়। আবার আমার ছোটো বোন পেয়েছে, সে হয়েছে দাদির মতো, তারপরে আমার ছোটো ভাই হয়েছে মামার মতো। তো এরকম আসলে এক একজন এক একটা যে বংশ পরম্পরায় আমাদের যে বৈশিষ্ট্যগুলো বহন করে, সেটা কিসে, সেটি আজ আমরা এখানে আলোচনা করব। তো আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি, তোমরা আমাকে অনেকে বলেছো আমাকে বুঝাতে, আমি নাকি অনেক ভালো বুঝাই, তোমাদের কাছে ভালো লাগে, জানি না আমি ভালো বুঝাইতে পারি কি না, কিন্তু চেষ্টা করতেছি। কারণ এই বইয়ের ভাষাগুলো অনেকটি কিন্তু কঠিন ভাষা, ঠিক আছে, আমাদের বোধগম্য হয় না আসলে, এর জন্য বিষয়টা আমি নর্মাল কথা দিয়ে বুঝালাম, উদাহরণ দিয়ে। অনুসন্ধানী পাঠ বইয়ের জৈব অণু অধ্যায়টির বিভিন্ন অংশ একে একে পড়ে নাও, পড়ার পর দলে আলোচনা করো, কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। তো দেখো, শিক্ষকের সহায়তায় তোমরা এটা পড়ে নেবে। তো দেখো, বিভিন্ন ধরনের জৈব অণু, এদের গঠন ও ভূমিকা, প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া, জৈব অণুসমূহের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে তো জানলে। ইতিমধ্যে তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কেও জেনেছো। নিচের ফাঁকা জায়গায় উদ্ভিদ অথবা প্রাণী কোষের চিত্র অঙ্কন করে জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান চিহ্নিত করো। কোষের ছবি আঁকার জন্য চাইলে তোমাদের ছোট ভাই বোনের বিজ্ঞান বই দেখে নিতে পারো। মানে আমাদের ছোট, তুমি যদি নবম শ্রেণীতে পড়ো, 6-7 বইগুলোতে কিন্তু খুব ইজিলি, খুব সুন্দর করে দেওয়া আছে। তো সব জায়গায় কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্র একই, 6 বা 7 যেটা ইচ্ছা এইটাও থাকতে পারে, তোমাদের সমস্যা হবে না, যে এখান থেকে ইচ্ছে নিতে পারো। তো এই যে এখানে আমাদের উদ্ভিদ কোষ আর্ট করতে হবে, আর এখানে প্রাণী কোষ আর্ট করতে হবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের কষ্ট করে ভাই বোনদের বই খুঁজতে হবে না। যাদের ভাই বোন নাই তারা কী করবা, ঠিক না? প্রশ্ন থাকতে পারে, মিস আমার তো ভাই বোন নাই, আমি কী করবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, যাদের আছে তাদেরকেও দিচ্ছি, যাদের নেই তারাও নিয়ে নাও, সমস্যা নেই। তো দেখো, আমরা প্রথমে উদ্ভিদ কোষ দেখি নেই। এই দেখো এখানে, এই যে এটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক জালিকা। আর এই যে এই কর্নারটা, এটা হচ্ছে এই যে দেখো দাগ অনুযায়ী দেওয়া আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। আর এই যে এই দাগটা, এই দাগটা যে দেওয়া, এটার নাম কি? কোষ ঝিল্লি, ঠিক আছে, একদম এই যে এখান থেকে যে রাউন্ড করে এটাকে ঘেরা, কোষ ঝিল্লি দ্বারা ঘেরা, ঠিক আছে। তারপর দেখো এই যে এতটুকু অংশকে কি বলা হয়? সেন্ট্রোজোম।
তারপরে এই যে ছোটো এই ফাঁকা জায়গাগুলো এটা হচ্ছে গোলজি বস্তু। এই যে এই বস্তুগুলো যে ফাঁকা জায়গা বস্তুগুলো এটা কি গোলজি বস্তু। আর এই যে এটার নাম কি নিউক্লিয়াস আবরণী। নিউক্লিয়াসকে আবরণ দ্বারা আবৃত করে রেখেছে, এটা হচ্ছে নিউক্লিয়াস আবরণী। আর নিউক্লিওলাস এটা হচ্ছে নিউক্লিওলাস, এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস। দেন দেখো আর এটা হচ্ছে ক্রোমোজোম, এই যে এগুলো হচ্ছে ক্রোমোজোম। দেন এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার সম্বন্ধে অনেক পড়েছি ঠিক না। এই যে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এই দেখো মাইটোকন্ড্রিয়া। দেন এটা হচ্ছে এই যে মস্ত বড় খালি জায়গাটা হচ্ছে কি আমাদের এই যে কোষ গহ্বর, দেখো এই যে কোষ গহ্বর, ঠিক আছে, এটা হচ্ছে কোষ গহ্বর। দেন দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এগুলো কিন্তু আর্ট করে করে এই নামকরণগুলো মনে রাখবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। তো দেখো আর এটা হচ্ছে অমসৃণ, এই যে এরকম 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 এরকম, এটা হচ্ছে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো এটা ছিল আমাদের উদ্ভিদ কোষ, ঠিক আছে, এই ছিল আমাদের উদ্ভিদ কোষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব প্রাণী কোষ। তো দেখো আমরা প্রাণী কোষে চলে আসলাম। প্রাণী কোষ এই দেখো সেম এখানেও দেখো সব কিছু সুন্দর করে দেওয়া আছে, কোনটা কি একদম সুন্দর করে স্পষ্ট করে দেওয়া আছে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা এখান থেকে খুব ইজিলি নিয়ে আর্ট করতে পারবা। যদি কারো আর্ট করতে অসুবিধা হয় তোমরা চাইলে মোবাইলের উপরে একটা কাগজ রেখে সেই কাগজের উপরে আর্ট করে তোমরা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। যে মোবাইলের স্ক্রিনের উপর রেখেও তোমরা চাইলে আর্ট করতে পারবে, এটা একটা সহজ পদ্ধতি। যারা একদমই পারো না তারা চাইলে এখান থেকে এভাবে আর্ট করে একবার হাত ঘুরায় পরে শিখা পরে চাইলে তোমরা আবার আর্ট করতে পারো, ঠিক আছে। যে আমার গোলটা হচ্ছে না, আমার রাউন্ডটা স্পেসটা আমি দিতে পারছি না, ঠিক আছে। তোমরা চাইলে মোবাইলের ওপরে, যাদের মোবাইলটা একটু বড় অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে ভালো, তারা চাইলে সেটার উপরে তোমরা সুন্দর করেই করতে পারবা, ইজিলি আর্ট করে প্র্যাকটিস করতে পারবা। তো দেখো আমরা আমাদের এই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো এখন কি বলা আছে, এই বিভিন্ন জৈব অণু সম্পর্কে জানতে গিয়ে তোমরা কি এদের গঠনে মানে কার্বনের ভূমিকা খেয়াল করেছো? কার্বন যে পৃথিবীতে জীবনের ভিত্তি তা কি বুঝতে পেরেছো? এবার একটু ভেবে দেখো তো, কার্বন নেই এমন কোনো গ্রহের জীবনের উৎপত্তি হলে অন্য কোনো মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো? তোমার দলের অন্য সদস্যদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে দেখো। এখানে মাথায় রেখো কার্বন কোনো ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় এবং প্রয়োজনে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধনের অধ্যায় আরেকবারও দেখে নাও। তাহলে তোমাদের উত্তর নিচে লিখে রাখো। তো চলো আমরা উত্তরপত্রটি দেখে নেই। উত্তরপত্রে চলে এসেছি। জীবদেহ, আগে জৈব অণুটা আমরা দেখে নিই। জীবদেহ কতগুলো রাসায়নিক উপাদান নিয়ে গঠিত? জীবদেহের গঠন ও জৈবিক কার্যক্রম এসব রাসায়নিক উপাদানের গঠন বিন্যাস ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। জীবকোষে বিদ্যমান এসব রাসায়নিক উপাদানকে জৈবিক অণু বা জৈব অণু বলে। সাধারণত 25টিরও বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত। এসব জৈব অণুর মধ্যে কতগুলো অতি সাধারণ ও ছোট, এদের মাইক্রো মলিকিউল বলে। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার এই 6টি উপাদান জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচিত। এই 6টি উপাদানের মধ্যে কার্বন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু। কোষীয় উপাদানের প্রায় 95 হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন অণু। বাকি 5% হলো বিষ ধরনের অণু, যেমন ফসফরাস, ক্যালসিয়াম, ক্লোরিন, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, আয়রন, কপার, কোবাল্ট, জিঙ্ক প্রভৃতি গঠিত। জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড নামে 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। এদের মধ্যে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড এই দুটি জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু তৈরি হয় না। বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। এই বিষয়টিকে বিজ্ঞানী স্টাইনলি, মিলার এবং হেল্ডউরে, ঠিক আছে, এই বিষয়টিকে বিজ্ঞানী স্টাইনলি, মিলার এবং হ্যারল্ড, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, হেল্ডউরে 1953 সালে প্রমাণ করেন, ঠিক আছে। অর্থাৎ তারা প্রমাণ করেন প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা সম্ভব। জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাদেরকে কোষের জীবন্ত পলিমার বলে।
যেমন কার্বোহাইড্রেট, সরল সুগারের, প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিড, মনোনিউক্লিওটাইডের এবং লিপিড, ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার। প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট প্রধান জৈবিক পলিমার। অসংখ্য মনোমারের সমন্বয়ে জৈবিক পলিমার গঠিত হয়। তো এই বিষয়টা আসলে এখানে আমাদের বলা হয়েছে, ঠিক আছে। এবার দেখো, তোমরা বিভিন্ন ধরনের জৈব অণু সম্পর্কে জেনেছো। এই সবগুলি জীবের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যক্রমে অংশ নেয় ও শরীরকে টিকিয়ে রাখে, কিন্তু আমাদের বৈশিষ্ট্যসমূহ সুনির্দিষ্টভাবে যে জৈব অণুর মাধ্যমে বংশ পরম্পরায় প্রবাহিত হয় সেটি হলো নিউক্লিক অ্যাসিড। আরও নির্দিষ্ট করে বললে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকমের সজীব কোষে ডিএনএ থাকে। দলে বসে ডিএনএর গঠন সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নাও। দেন দেখো, তোমরা ভাবতে পারো সত্যিকারের ডিএনএ দেখতে চাইলে বা পরীক্ষা করতে চাইলে অনেক উঁচু মানের গবেষণাগার দরকার। সত্যি বলতে কি, তোমরা যারা বড় হয়ে জীববিজ্ঞানের বড় বড় গবেষণা করবে তাদের ক্ষেত্রে কথাটা সত্যি। তবে তুমি জানো কি, একেবারে হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়েও তুমি সত্যি ডিএনএ সংশ্লেষণ করতে পারো, এমনকি অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই। দেখো নিচে তার বর্ণনা দেওয়া হলো। তো দেখো, আমি তোমাদের অনুসন্ধানী বইয়ে চলে এসেছি। তোমাদের অনুসন্ধানী বইয়ের পেজ হচ্ছে 140 পেজে গিয়ে তোমরা এই যে ডিএনএ অণুটা দেখতে পাবা, ঠিক আছে। দেখো যে চিত্র ডিএনএ, এখানে ডিএনএ চিত্র সুন্দর করে দেয়া আছে এবং এর সম্বন্ধে বিস্তারিত বলা আছে। দেখো, দুই পাশের সূত্র তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এই দেখো এখানে সব কিছু দেওয়া আছে। এই যে নিউক্লিওটাইড কোনটা কীভাবে পর্যায়ক্রমে এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে কোনো তথ্য বা স্কুলে যদি তোমাদের বলে টাট করে নিয়ে যেতে, তখন তুমি এখান থেকে সংগ্রহ করতে পারবা, ঠিক আছে। দেন এটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে 141 পেজে। তো আশা করি তোমাদের যখনই এটা পড়া লাগবে তোমরা এটা এখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে। আমি এর কারণটা হচ্ছে আমি বিস্তারিত অনুসন্ধানী বইয়ে বুঝিয়েছি, ঠিক আছে। এটা তো অনুসরণী, এখানে তো শুধু উত্তরগুলো কমপ্লিট করতেছি, তাই আমি পড়ে দিলাম না। তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন প্লেলিস্ট থেকে তোমরা অনুসন্ধানী বইয়ের সমাধানগুলো দেখতে পারবা, ঠিক আছে। তো দেখো, আমরা তো ডিএনএ সংশ্লিষ্ট যে এমনকি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় এই বিষয়টা পড়েছি। এখন আমরা দেখবো, আগে ডিএনএটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। একটু কিন্তু ডিএনএটা দেখে নিচ্ছি। এখন আমরা দেখবো ডিএনএ সংশ্লেষণ যে কাজটা, নিচে তার একটা বর্ণনা দেওয়া হলো। এই যে কাজ, ডিএনএ সংশ্লেষণের বর্ণনা দেওয়া হলো, কাজটা কি দেখো। তো আমরা দেখো একটু পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই পরীক্ষায় আমরা একটা কলার ডিএনএ বের করে দেখার চেষ্টা করব। মানুষ বা বড় বড় জীবজন্তুর বদলে কলার ডিএনএ দেখবে শুনে আবার হতাশ হয়ে যেও না। তুমি কি জানো, কলার ডিএনএর প্রায় 60% হুবহু মানুষের মতোই। কলার, ঠিক আছে। আমরা যে দেখো এখানে বলা আছে কি, দেখো যা যা লাগবে: 2টি স্বচ্ছ কাচের গ্লাস, দেন মুখ আটকানো প্লাস্টিকের ব্যাগ বা বড় কোনো পাত্র, দেন কলা লাগবে, দেন ছুরি ও চামচ লাগবে, দেন চাকুনি ও পাতলা সুতি কাপড় লাগবে, দেন দেখো প্রচলিত হ্যান্ড স্যানিটাইজার বা যে কোনো অ্যালকোহল, তারপরে 4 চা চামচ লবণ, 2 চা চামচ তরল ডিশওয়াশিং সাবান, যেগুলো মানে তোমাদের ডিশগুলো, তোমাদের বাসনগুলো মাজা হয় সেই ধরনের সাবান, দেন কুসুম গরম পানি, আর লাগবে কাঠি। তো আমরা সে পরীক্ষাটা করার জন্য দেখি এখানে কি কি লাগবে। কাজের বর্ণনা, এই দেখো, প্রথমে কলা পিষে একেবারে মিহি করে পেস্ট করে নাও। আমরা যে খাই ফল, সেই কলার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। আধা গ্লাস কুসুম গরম পানিতে লবণ নিয়ে ভালোভাবে গুলিয়ে নাও। দেন একই পানিতে তরল ডিশওয়াশিং সাবান গুলিয়ে মিশিয়ে নাও। দেন প্লাস্টিক ব্যাগ বা বড় পাত্রে কলার পেস্টের সাথে এই পানির মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নাও। পাতলা সুতি কাপড়ে এই মিশ্রণ ভালোভাবে ছেঁকে নাও। ভারী মিশ্রণ হওয়ায় এখান থেকে তরল অংশটা ফিল্টার হয়ে বের হতে সময় লাগবে, সেজন্য এটা একভাবে কিছুক্ষণ রেখে দাও। তারপরে দেখো, দেন ছেঁকে নেওয়া তরল একটা গ্লাসে ঢেলে দাও। ভালো হয় যদি কালো কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে, যেমন চকবোর্ড বা গ্লাসটাকে রেখে দিতে পারো, তাহলে পর্যবেক্ষণ করতে সুবিধা হয়। তারপর দেখো, গ্লাসের এক কিনার দিয়ে ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দাও।
গ্লাসের ভেতরে কোনো পরিবর্তন লক্ষ্য করছো? সাদা সুতার মতো কিছু কি চোখে পড়ছে? একটা কাঠি দিয়ে খুবই সাবধানে ডিএনএটা তুলে আনার চেষ্টা করো তো। হ্যাঁ, এই সুতার মতো বস্তুটি কলার ডিএনএ, আর এই সূক্ষ্ম বস্তুটির মধ্যেই কলাটার বৈশিষ্ট্য কেমন হবে তার সকল সূত্র লুকিয়ে আছে। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? তো তোমরা ট্রাই করো, ঠিক আছে, বাসায়। ডিএনএ সংশ্লেষণ তো হলো, এবার ডিএনএর একটা মডেল তৈরি করলে কেমন হয়। নিচে একটি সরল ডিএনএর মডেল বানানোর বর্ণনা দেওয়া হলো, তবে এটা নমুনা মাত্র। তোমরা চাইলে অন্য উপকরণ ব্যবহার করে অন্যভাবে পরিকল্পনাও করতে পারো। তো দেখো কাঁচ ডিএনএর মডেল নির্মাণ। এই দেখো এখানে ডিএনএর মডেল কীভাবে নির্মাণ করা হচ্ছে সেটা এখানে দেয়া আছে। ডিএনএর মডেল নির্মাণ প্রয়োজনীয় উপকরণ: 1 মিলি সাধারণ লোহার তার, 2টি পুরনো বল পয়েন্ট কলম 40টি এবং 1.5 সেন্টিমিটার ব্যাসের পুঁতি, 8 থেকে 60টি কি প্লাস্টিকের তরল পান করার ড্রিঙ্কিং স্ট্র, মানে তোমাদের যে ড্রিঙ্কিং স্ট্রগুলো থাকে সেগুলো, লাল, নীল, হলুদ এবং সবুজ রঙের কাগজ, আঠা, কাঁচি এবং একটি খালি জুতার বাক্স। দেন পুরো প্রক্রিয়া। এই মডেলের জন্য 40টি 1.5 সেন্টিমিটার ব্যাসের পুঁতির দরকার হবে। যদি জোগাড় করা কঠিন কিন্তু তাহলে 1 কাপ ময়দার মাঝে আধা কাপ লবণ মিশিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে 1.5 থেকে 1 সেন্টিমিটার ব্যাসের 40 থেকে 50টি গোল বল তৈরি করে টুথপিক দিয়ে মাঝখানে ফুটো করে নাও। এগুলো শুকিয়ে নিলেই পুঁতির কাজ চলে যাবে। ডিএনএ মডেলে এই পুঁতিগুলো হবে ফসফেট, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু পড়ে দেন এটা তোমরা তৈরি করে নিবা, ঠিক আছে। নিজ দায়িত্বে এখানে খুব সুন্দর করে দেয়া আছে, দেখো এই যে কীভাবে তৈরি করা হচ্ছে। দেন এই যে ডিএনএটা তৈরি করেছে। কলম 40টা কলম লাগবে, দেন পিন লাগবে। তো তোমরা এই যে বিভিন্ন কালার কাগজগুলো আছে এই কাগজগুলো দিয়ে এই কলমগুলোকে মোড়ায় নিতে হবে। তো দেখো তোমরা দেন এই কাজটা কমপ্লিট করবে। তো এইভাবে আমাদের এই কাজটিও শেষ হয়ে যাবে, সাথে সাথে আমাদের সেশনটিও কমপ্লিট হয়ে যাবে। তোমরা নেক্সট সেশন আলোচনা করব 7ম সেশন থেকে, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।